এই গল্পের সমস্ত ঘটনাবলী কাল্পনিক। বাস্তবের সাথে মিল থেকে থাকলে সেটা অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ভৌতিক ঠেক কোনো প্রকার কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। তাই গল্পটি খোলা মনে গল্প শোনার আনন্দেই গ্রহণ করুন। এই গল্প থেকে আজকে একটা প্রশ্ন থাকবে। প্রশ্নটি তারানাথ, কথক এবং কিশোরীকে নিয়ে কোথায় গিয়েছিলেন এবং কার বাড়িতে গিয়েছিলেন? সঠিক উত্তরটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। বিপদ যে কোনো পথে আমাদের জীবনে এসে প্রবেশ করে এবং কিভাবে যে আমাদের একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তা আমরা জানি না। ঠিক এমনভাবেই রাম শর্মা এবং পার্বতী শর্মার জীবনে নেমে আসা এক ভয়ঙ্কর কালো বিপদ কিভাবে লক্ষণ ও তার পরিবারের উপরেও থাবার করাল গ্রাস ফেলতে পারে, যা ধারণা করতে পারেনি স্বয়ং তারানাথ তান্ত্রিক। বেনারসে ঘুরতে গিয়ে তারানাথ কিশোরী এবং গল্পের কথক জড়িয়ে পড়ে লক্ষণ শর্মার পরিবারের এই বিপদের সঙ্গে। লক্ষণ শর্মার 6 বছরের মেয়ে শ্যামা ছোট থেকে একটু অন্যরকম। অমাবস্যার দিনে জন্ম নেওয়া শ্যামার মধ্যে আছে নাকি অশুভ শক্তির ছায়া। বিপদ কি সত্যিই তাই, নাকি এই সব কিছুর পেছনে লুকিয়ে রয়েছে এক অন্য রকম কালো ইতিহাস? তারানাথ কি পারবে এই বিপদ থেকে সবাইকে উদ্ধার করতে, নাকি বেনারসের এই আতঙ্ক তাকেও ফেলবে মহা বিপদে? জানতে হলে শুনতে হবে লেখক সুকান্ত দাসের কলমে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও প্রেত চক্র, এই গল্পটি। তারানাথ আর কিশোরীর সঙ্গে রেলগাড়িতে করে আজ সকালেই বেনারসে এসে পৌঁছেছি। বেনারস অর্থাৎ যার নাম বারাণসী। সেখানকার সমস্ত ঘাটে তীর্থ করতে আসার ইচ্ছে অনেকদিন ধরেই তারানাথের ছিল। তার বাড়িতে তক্তপোষের উপরে বসে বসে এই কথাটা একসময় শোনার পরেই আমরা 3 জনে মিলেই ঠিক করেছিলাম এখানে আসার ব্যাপারে। আপনার যখন ইচ্ছে আছে তাহলে ঘুরেই আসা যাক না। তাছাড়া আপনার তো এখন পিছুটান তেমন কিচ্ছু নেই। তারপর চারিও সংসার ভালোভাবেই করছে। তাই চলুন আমরা বারাণসী থেকে ঘুরে আসি। সে অনেক আগে একবার বেনারসে গিয়েছিলুম, সে গল্প তো তোমাদের বলেওছি। সেখানে আবার যাওয়ার ইচ্ছে ছিল, তবে এতদিনে সেই জায়গা হয়তো অনেক বদলে গেছে, বুঝলে হে। সেখানে অহল্যাবাই ঘাটের কাছে দাঁড়িয়ে অনেক বছর আগে আমাদের গ্রামের এক সাধু এসেছিল। সেই সাধুকে দেখতে পেয়েছিলাম, তার নাম এখন ঠিক মনে পড়ছে না। এভাবেই আমাদের কথা শুরু হয়েছিল তারানাথের বাড়িতে তক্তপোষের উপরে বসে এক রবিবারের সকালে। আর ঠিক তার পরের সপ্তাহে রবিবারের সকালে আমরা এসে এখানে পৌঁছেছি। মণিকর্ণিকা ঘাট থেকে বেশ খানিকটা দূরে একটা জায়গায় আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। আজ সকালে এখানে এসেছি বটে, তবে সকালে এসে কিন্তু তারানাথ ঘরে থাকতে রাজি হয়নি। সে বলল, সকাল সকাল গঙ্গা নদীর শোভা দেখার যে দৃশ্য, তা থেকে নিজেদের বঞ্চিত করতে চাইছো কেন? চলো চলো, বেরিয়ে পড়ি। কি যে বলেন না। আরে এই তো এলাম, একটু বিশ্রাম করে নিন, তারপর না হয় যাব। তোমাদের বয়সে আমি পায়ে হেঁটে গোটা দিন এখান থেকে ওখানে হেঁটে বেরিয়েছি। রেলগাড়িতে চড়ে এসেছো, যেটুকু হেঁটেছো সেটুকু প্রায় না হাঁটারই মতো। এতেই শরীর ছেড়ে দিয়েছে। তা আমার তো যাওয়ার প্রবল ইচ্ছে আছে, অথচ তোমরা যে যেতে চাইছো না। তাহলে তোমরা বরং থাকো, আমি একটু ঘুরে আসি। সত্যি কথা বলতে কি, আমারও একটু গড়িয়ে নিতে ইচ্ছে করছিল, কিন্তু তারানাথের এমন প্রবল উচ্ছ্বাস দেখে
আমি যখন যাওয়ার উদ্যোগ করছিলাম তখন কিশোরী বলল, তবে একটা কাজ করুন ঠাকুরমশাই, আপনি ঘুরে আসুন। তাছাড়া আপনার চেনা জায়গা, আমরা তো এখানেই প্রথমবার এলাম। দেখবেন আবার হারিয়ে যাবেন না। আর জায়গাটা মনে রাখবেন কিন্তু, যদিও এখানে আসতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। সামনের মন্দিরটা দেখলেই তো চিনতে পারবেন। তারানাথ হেসে উঠল, তারপর বেরিয়ে গেল। তারানাথ বেরিয়ে যেতেই আমরা শরীর এলিয়ে দিলাম। ছোট্ট ঘরে আমাদের জন্য বরাদ্দ বিছানাটায় 3 জনের জন্য একটা ঘরের ব্যবস্থা। তবু অনেক কষ্টে সৃষ্টে জোগাড় করতে হয়েছে। সত্যি তারানাথের এখানেও চেনাশোনা রয়েছে। তাছাড়া তারানাথের পরনের কাপড় দেখেই বোধহয় তাকে ঘাটের কাছাকাছি ঘরে থাকতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। যখন তারানাথ ফিরল তখন সে আমাদেরকে ডেকে ঘুম ভাঙালো। কোথায় গেছিলেন ঠাকুরমশাই? কোথায় আর যাব, এই আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখলাম। তা তোমাদের খবর কি? এখানে এসো ঘুমিয়ে পড়লে? হ্যাঁ, কাল অফিস থেকে ফিরেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়তে হয়েছে। রাতে ঘুম হয়নি। আপনার তো ওসবের বালাই নেই। ট্রেনে তো একবারও দেখিনি চোখ বন্ধ করতে। ঠাকুরমশাই, আপনার ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা সবকিছু লোপ করার ক্ষমতা আছে। আমরা তো সামান্য মানুষ, আমাদের ওসব ক্ষমতা নেই। তারানাথ কিন্তু এই কথায় হাসল না। সামনে একটা কাঠের টুলের ওপর বসে কেমন যেন চিন্তিত মুখে বাইরের দিকে তাকিয়ে রইল। আমি বললাম, ব্যাপারটা কি বলুন তো? আপনাকে কেমন অন্যরকম বলে মনে হচ্ছে। এখানে তো এলাম একটু হাওয়া বদলের জন্য, কয়েকটা দিন থাকবো, ঘুরবো, আপনার একঘেয়ে জীবনটা একটু বদলাবে। তা হঠাৎ করে আবার কি হলো? তোমাকে তো বলেইছি, এই বেনারসে আমি এর আগেও এসেছিলুম। তবে একবার নয়, এসেছিলাম 2 বার। একবার এসেছিলাম একা, আরেকবার এসেছিলুম একজনের সঙ্গে। আর সেইবার এখানে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনার কথা আমি তোমাদের এখন বলতে চাই না। তবে সেই ঘটনার সময় এখানে আমার একজনের সঙ্গে বেশ পরিচয় হয়েছিল। তার নাম ছিল রাম শর্মা। এবারে তার খোঁজে যখন গেলাম, দেখলাম রাম শর্মা আর বেঁচে নেই, সে মারা গেছে। রাম শর্মার ছেলেকে তখন দেখে গিয়েছিলুম ছোট, এখন সে যুবক হয়েছে। তার নাম লক্ষণ শর্মা। তার কাছ থেকে দেখা করে আসছি, মানে বলতে পারো তাদের বাড়ি থেকে ঘুরে আসছি। ওদের বাড়িটা ওই মণিকর্ণিকা ঘাট থেকে একটু ভিতরের দিকে, মন্দির টন্দির এই সমস্ত কিছু ছাড়িয়ে একটুখানি ভেতরের দিকে। আগে অন্য রকম ছিল, এখন কিছুটা বদলে গিয়েছে। তবে লক্ষণ শর্মার বাড়িতে। কথাটা বলতে গিয়ে তারানাথ চুপ করে গেল। ততক্ষণে কিশোরী উঠে পড়েছে। কিশোরী পোশাকটা বদলাতে বদলাতে বলল, হ্যাঁ, লক্ষণ শর্মার বাড়িতে কি হয়েছে? আবার কোনো নতুন ব্যাপার চোখে পড়েছে নাকি আপনার? লক্ষণ শর্মার ছেলেটা, তার চোখের মণি কেমন যেন অদ্ভুত। লক্ষণ শর্মার কথাবার্তার মধ্যে কিছু একটা অদ্ভুত বলেই মনে হলো। মনে হয় ওরা কোনো বিপদে রয়েছে, বুঝলে? কিন্তু এই বেনারসে যেখানে এত মন্দির রয়েছে, এত দেবদেবী রয়েছে, তার মধ্যেও এমন কোনো ব্যাপার? আরে বাবা, বেনারসের সমস্ত জায়গা তো আর মন্দির নয়। গঙ্গার তীর বরাবর যে কটা ঘাট, মোট 88টা ঘাট, সেখানেই হলো সব কিছু। ভিতরের দিকে মাঝে মধ্যে মন্দির টন্দির আছে বটে, তবে বাকি বেশিরভাগ বাড়ি রয়েছে। লক্ষণ শর্মার বাড়ির সেই দিকেই। আমি নিশ্চিত তার কোনো একটা বিপদ ঘটেছে। আজ দুপুরের দিকে
আমরা একবার তার বাড়িতে যাব, বুঝলে? তারানাথ যখন মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তখন আমরা আর কি বলবো। একটু পরে উঠে হাত মুখ ধুয়ে সকালের খাবার খেয়ে আমরা গঙ্গার ধারটা ঘুরে বেড়ালাম। গঙ্গার শোভা দেখে কিন্তু মন থেকে সব কিছু মুছে গেল। তারানাথকেও দেখলাম সবকিছু ভুলে গিয়ে আঙুল তুলে এই ঘাটের কথা, ওই ঘাটের কথা এইসব আমাদের বলছে। এখানে গঙ্গা নদীতে এত লোক সমাগম হয় যে আলাদা করে ভালো করে কিছু বোঝা যায় না। সব সময় লোকজনের চিৎকার, চেঁচামেচি, দোকানপাট, ঘন্টার শব্দ, ধূপকাঠি এইসব নিয়ে যেন ঝলমল করে চলেছে এই শতাব্দী প্রাচীন ঘাটগুলো। এই দেখো, এই হলো লক্ষণ শর্মার বাড়ি। তাকিয়ে দেখলাম একটা দোতলা বাড়ি। এখানকার বাড়িগুলো যেমন হয় আর কি, রাস্তার সঙ্গে লাগানো দরজা, আর সেই দরজা পেরোলেই বাড়ির ভিতরে যাওয়ার ব্যবস্থা। দোতলা বাড়ি, তবে বাড়িটা যে বেশ পুরনো তা দেখলেই বোঝা যায়। বেনারসে এই আমলের বাড়িগুলি কিন্তু অনেক আগেই তৈরি হয়েছিল। লক্ষণ শর্মার বাড়ি দেখে মনে হচ্ছে লক্ষণ শর্মা বেশ অর্থবান মানুষ। ঠাকুরমশাই, তাদের সঙ্গে আপনার পরিচয় হলো কি করে? লক্ষণ শর্মা সকালে আমায় ভালোভাবে চিনতে পারেনি, তখন আমারও কয়েকটা কথা মনে পড়েনি। এখন হয়তো চিনতে পারবে। আর তাছাড়া তার বাবার কথা বলেছিলুম। লক্ষণ শর্মার মা তো এখনো বেঁচে আছে। তখন সে ঘুমোচ্ছিল, এখন বোধহয় সে নিশ্চয়ই জেগেছে। দরজায় একটু কড়া নেড়ে দেখো। তারানাথের কথায় দরজায় কড়া নাড়লাম। একটু পরেই ভেতর থেকে এসে দরজা খুলে দিল একটি ছেলে। বয়স যতদূর 11 মতো হবে, কিন্তু কিছু বলল না। দরজা খুলেই ভেতরের দিকে দৌড়ে চলে গেল তার খালি গা। একটু পরেই ভেতর থেকে গলা শোনা গেল এক মহিলা। কে? দরজার বাইরে কে এসেছে? বেনারসের লোকেদের কথায় হিন্দি টান থাকে, এর কথাতেও তেমনই আছে। আমরা কিছু বলার আগেই তারানাথ বলে উঠল, মা, আমি তারানাথ। আজ সকালে এসেছিলাম। লক্ষণ শর্মা বাড়িতে আছে? এরপরে পায়ের শব্দ শোনা গেল। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি সেখান থেকে লম্বা একটা পথ চলে গেছে ভিতরের দিকে। দুপাশে দেওয়াল, সেটা পেরিয়ে গিয়ে ভিতরের উঠোনের কাছে পথটা শেষ হয়। ওই পথ দিয়েই এগিয়ে এলো একজন মহিলা। তার মাথার কাপড়টা ঘোমটার মতো করে দেওয়া, মুখটা ঢাকা। সাধু বাবা, আপনি কি? আপনি তখন চলে গেলেন, তারপর মায়ের ঘুম ভাঙল যখন। মাকে আপনার কথা বলতেই তিনি বললেন আপনাকে ভালো করে চেনেন। মা আপনার সঙ্গে দেখা হলো না বলে দুঃখ করছিল। আসুন, আপনি ভিতরে আসুন। মা আছেন, উনি তো একটু বেরিয়েছে, একটু পরেই চলে আসবে হয়তো। আমার ছেলেকে দিয়ে দোকানে খবর পাঠাচ্ছি। ভিতরে ঢুকলাম আমরা। বাড়িটার ভিতরে বাঁধানো উঠোন এবং তারপর চারিদিক থেকে দোতলা বাড়ি উঠেছে। সে সময় এদিকের বাড়িগুলো তৈরির এমনই একটা নিয়ম ছিল। বাইরে সেই উঠোন, সেখানেই আমরা বসলাম। উপর থেকে রোদটা এসে পড়েছে। একটু পরেই আমাদের জন্য শরবত নিয়ে এলো সেই মহিলা। সেই 11 বছরের ছেলেটিকে আর দেখতে পেলাম না। তাকে বোধহয় পাঠানো হয়েছে লক্ষণকে ডাকতে। তারানাথ হঠাৎ বলে উঠল, আচ্ছা মা, তোমার ওই মেয়েটি যাকে সকালে দেখলাম, তার শরীর কি মাঝে মাঝে খুব খারাপ হয়? সে যেন একবার চমকে উঠল, তারপর ইতস্তত করে বলল, মাঝে মাঝে খারাপ হয় না তো। মাসখানেক ধরে এই শরীরটা একটু খারাপ হয়েছে। ঘর থেকে বাইরে সহজে আসতে চায় না, ঘরের মধ্যেই থাকে। রাতের বেলা মানে
মাঝে মাঝে সে রাতে ঘুমোতেও চায় না ঠিক মতো। কিন্তু সাধু বাবা, আপনি তো ওকে ভালো করে দেখেননি, আপনি কি করে বললেন? দেখো মা, আমরা আজই এখানে এসেছি, বেশি দিন আমাদের থাকার কথাও নয়। আসলে আমার সঙ্গেই ওরা এসেছে। ওরা কলকাতায় অফিসে কাজ করে। আমি এখানে সকালে আসার পরই তোমার মেয়ের মধ্যে কিছু একটা বুঝতে পেরেছিলাম। তখনও বেশি কিছু বলতে চাইনি, কারণ তোমরা আমায় ভালোভাবে তো চিনতে পারোনি। তারানাথ আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগেই দরজার দিক থেকে কার যেন পায়ের শব্দ শোনা গেল। আর একটু পরেই ঘরে ঢুকলো সেই যুবক। কিন্তু তাকে যুবক বললে ভুল হলেও বয়স তার থেকে একটু বেশিই হবে। সে হাত জোর করে তারানাথের দিকে এগিয়ে এসে তার পায়ের উপর পড়ে নমস্কার করল। তারপর বলল, আমায় মারুন সাধু বাবা, আমায় দুটো থাপ্পড় মারুন, তাহলে আমার এই অন্যায় ঘুচবে। সকালে আমি আপনাকে চিনতে পারলাম না, এত বড় একটা ভুল আমার হয় কি করে? আপনি যখন আমাদের বাড়িতে এসেছিলেন তখন আমার বয়স অনেক কম ছিল সাধু বাবা, তাই হয়তো আপনাকে ভুলে গিয়েছিলাম। তারানাথ সামান্য হাসল, তারপর বলল, তখন তোমার বয়স কত হবে? 5 বছর বা তার একটু বেশি। ওই সময়ে আমাকে মনে রাখা তোমার পক্ষে সম্ভব নয়। কিন্তু কিন্তু লক্ষণ, এত বড় একটা বিপদ যে তোমাদের বাড়িতে হয়েছে, অথচ এ ব্যাপারে কাউকে তোমরা কোনো কিছু বলনি কেন? এই কথায় লক্ষণ শর্মা অর্থাৎ সামনের সেই ছেলেটির মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে আমাদের পাশে রাখা চৌকিটায় ধপ করে বসে পড়ল। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এই জায়গাটা অন্যরকম হয়ে গেছে সাধু বাবা। এখানেই এইসব ব্যাপার একবার ছড়িয়ে পড়লে খুব সমস্যা হবে। তাছাড়া আমি ব্যবসা করি, ঘাটের কাছে ওদিকে আমার একটা দোকান আছে, তাছাড়া এইদিকে বাজারের কাছেও দোকান আছে। এইসব কথা ছড়িয়ে গেলে এখানকার লোকেরা অনেক সুযোগ সুবিধা নেয় সাধু বাবা। বাইরে থেকে দেখে যতটা ভালো মনে হয়, আসলে ততটা ভালো নয়। ভীষণ ভীষণ হিংসে সবার মধ্যে। আমরা এখনো বুঝতে পারছিলাম না আসলে ব্যাপারটা ঠিক কি। লোকটি আসতেই বউটা ভিতরে চলে গিয়েছিল, আর সেই 11 বছরের ছেলেটি আমাদের পাশে এসে বসেছিল। সে কিশোরীর পাশে বসেছিল। কিশোরী তার সঙ্গে আস্তে আস্তে কিছু কথা বলছিল। আমি তার দিকেই তাকিয়েছিলাম। আমার অত মনে নেই। আজ থেকে 30 বছর আগে তোমার বাবাকেও কিন্তু এমনই একটা সমস্যায় পড়তে হয়েছিল, আর তখনই আমি এখানে এসেও ছিলাম। আচ্ছা, তোমার বাবা কবে মারা যান? পরে সময় করে এইসব কথা বলবো সাধু বাবা। আপনি কাশিতে কোথায় উঠেছেন সাধু বাবা? মণিকর্ণিকা ঘাটের কাছে একটা ভাড়ার ঘরে আমরা উঠেছি। একটা ঘর নিয়েছি 3 দিনের জন্য। আরে ওখানে থাকতে হবে না, ওরা টাকার জন্য একটা ঘরে 3-4 জনকে পর্যন্ত ঢুকিয়ে দেয়। ওখানে মানুষ ভালোভাবে থাকতে পারে নাকি? যারা বোঝে না তারা ভাবে ঘাটের কাছে থাকলে বা মন্দিরের কাছাকাছি থাকলে নাকি অনেক বেশি পুণ্য হবে। পুণ্য করার জন্য এখানে আসার দরকার পড়ে না। মনে সব কিছু ভালো থাকলে এমনিই পুণ্য হয়ে যায়। আপনারা এটা ভালো বুঝবেন। মানুষ নিজের বাড়িতে বসে প্রথমে পাপ করে, তারপর সেই পাপের ঘড়া পূর্ণ হয়ে যায় তখন এই সমস্ত স্থানে এসে গঙ্গা স্নান করে সেই পাপ ধুয়ে ফেলার চেষ্টা করে। লোকটার কথা যত শুনছিলাম আমার তাকে তত ভালো লাগছিল। তিনি যেমন স্পষ্ট বক্তা, তেমন খোলাখুলি করে কথা বলতে পারে। সত্যি কথা বলতে ভয় পায় না। বেনারসের মন্দিরের কাছাকাছি স্থানে এমন কাউকে পাওয়া যাবে সে কথা স্বপ্নেও ভাবতে পারি। তারানাথ কিন্তু এদিকে তাকাচ্ছিল না। সে বাড়ির চারিদিকে চোখ বোলাচ্ছিল। বাড়ির বর্ণনা খানিকটা দেওয়া দরকার, তবে পরে দেবতা। এখানে শুধু বলে রাখি, দোতলা বাড়ি হলেও এখানে কিন্তু বেশ অনেকগুলো ঘর আছে। আর তাছাড়া বাড়ির অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, মেরামতের প্রয়োজন। এই জায়গাটা থেকে কিন্তু আমার এই বাড়িটা বেশ ভালো লেগেছে ঠাকুরমশাই। আমরা তাহলে
ওই ঘরটা ছেড়ে এখানে চলে আসি। এখান থেকে হেঁটে গঙ্গার ঘাটে যেতে বেশি সময় তো লাগবে না, ওই আধ ঘন্টার মতো সময় লাগবে হয়তো। তাছাড়া আমাদের একটা চেনা রিক্সা আছে, আমার দোকানে থাকে। তাকে বললে যে কোনো সময় আপনাদের এখানে ওখানে ঘুরিয়ে নিয়ে আসবে, কোনো অসুবিধা হবে না সাধু বাবা। আপনি বুঝতেই পারছেন সাধু বাবা, আপনি বাড়িতে এলে আমি অনেকটা শান্তি পাই। এখন সময় নেই, দুটো দোকানে এখন অনেক ভিড় থাকে, ওরা একা সামলাতে পারবে না। আমি চাই আপনি তাহলে আজ দুপুরের মধ্যে চলে আসুন। দুপুরে এখানেই খাওয়া দাওয়া করবেন, আর যাওয়ার সময় মায়ের সঙ্গে দেখা করে যাবেন। লক্ষণ বসল না। তার স্ত্রী জল বা ওই শরবত জাতীয় কিছু একটা এনেছিল, খানিকটা খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল লক্ষণ। যাওয়ার সময় তার ওই খালি গায়ে থাকা 11 বছরের ছেলেটিকেও সাথে করে নিয়ে গেল। কোনো একটা কারণে হয়তো স্ত্রীলোকটি আমাদের বললেন, মায়ের সঙ্গে দেখা করবেন? মা তো উপর থেকে নামতে পারে না, তাই তার সঙ্গে ওই উপরে গিয়েই দেখা করতে হবে। সেখান থেকে উঠে একপাশে থাকা সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠে এলাম। পুরনো দিনের ধাঁচে বানানো খিলান দরজা সবকিছু। সিঁড়িগুলো বেশ বড় বড় ধাপ। সেই সিঁড়ির উপর বড় বড় পা ফেলে একসঙ্গে 3 জনে পাশাপাশি উপরের দিকে উঠে পড়লাম। উঠে এসেছি এমন সময় একটা বাঁকের কাছে এসে দাঁড়িয়ে হঠাৎ দেখতে পেলাম তারানাথ থমকে দাঁড়িয়ে পড়েছে। আমি বললাম, আরে কি হলো ঠাকুরমশাই, ওখানে দাঁড়িয়ে কেন? উপরে আসুন। মনে হলো যেন তারানাথ আমার কথা শুনতে পাচ্ছে না। একটা ব্যাপার মনে হলো, এই বাড়িতে অন্ধকার বেশি। আসলে বড় বড় দেওয়াল, উঁচু উঁচু পাঁচিলের কারণে প্রায় সব জায়গায় ঢাকা থাকার কারণে ঘরের ভেতর দিয়ে ঢুকে পড়লেই অন্ধকার। ইলেকট্রিসিটির ব্যবস্থা এখানে আছে, কিন্তু তবুও দিনের বেলায় তো আর সমস্ত ঘরে আলো জ্বালিয়ে রাখা যায় না। রোদের আলো জানলা দরজা দিয়ে যেটুকু ঢোকে সেটুকুই আলো আছে, বাকি ঘরটুকু অন্ধকার। গোটা সিঁড়িটাই প্রায় অন্ধকারে ঢেকে রয়েছে, তবু দিনের বেলা বলে আবছা আবছা দেখা যাচ্ছে। আর কিছুটা আমরা আন্দাজ করে উঠছিলাম। একটু পরেই কিশোরীও আমাদের দেখা দেখি দুধাপ নিচে নেমে এলো। তারানাথ তখনও একদৃষ্টে সিঁড়ি দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। একটু আগে আমরা যেখান থেকে উঠে এসেছি সেখানে। সাধু বাবা, কি হলো? দুর্গাবতীর কথায় তারানাথের সম্বিত ফিরল যেন। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখতে পেলাম একটা অদ্ভুত ব্যাপার। নিচের একতলায় 3 দিকের বারান্দা যেমন একসঙ্গে করা, ঠিক ওপরেও তেমনই, মানে উত্তর, দক্ষিণ এবং পশ্চিম দিকের দোতলার বারান্দায় একসঙ্গে সেখান থেকে হেঁটে অন্যদিকে চলে যাওয়া যায়। শুধু পূর্ব দিকে, অর্থাৎ যেদিকে সিঁড়ি দিয়ে আমরা উঠে এলাম সেই দিকের কোনো ঘর নেই। তারপরে ওই দিক থেকে ঘরগুলো শুরু হয়েছে। এত বড় বাড়িতে লোকজন থাকে কয়জন? যাদের দেখতে পেলেন তারাই। আমি, উনি, আমাদের ছেলে আর মেয়ে, আর মাঝি থাকে। মাঝে মাঝে আমাদের কোনো আত্মীয় স্বজন এলে তখন তারা থাকে। একতলার ঘরগুলো আমরা ব্যবহার করি না, সেগুলো বন্ধই থাকে। আমরা ব্যবহার করি দোতলার ঘর, শুধু রান্না বান্না আর ওই জলের কাজের জন্য ওই একতলায় যাওয়া হয়। তাছাড়া বাকি সব কিছুই উপরে। দেখলেন না, একতলার সব ঘরের দরজাগুলো তালা বন্ধ করা ছিল। ওপরও তো মোটামুটি 9টার মতো ঘর রয়েছে, তার মধ্যে তোমরা বোধহয় ওই 3টে ঘর ব্যবহার করো। উত্তরের দিকে? হ্যাঁ সাধু বাবা, এই আমাদের একটা ঘর আর একটা মায়ের ঘর, আর একটা ঘরে ওই মাঝে মধ্যে বসা হয়, কিংবা ছেলে মেয়েরা দিনের বেলা থাকে। তোমার ছেলে আর মেয়ের নাম কি মা? ছেলের নাম ভবানী আর মেয়ের নাম শ্যামা। ওই যে ও মায়ের ঘরের দরজা। এই বলে সে দরজায় ধাক্কা দিল, তারপর বলল, মা, মা, সকালে যে সাধু বাবা এসেছিলেন, আপনি বললেন তার সঙ্গে দেখা করতে পারলেন না, সে আবার এসেছে, তার সঙ্গে কথা বলবেন?
ঘরের ভিতর থেকে একজন মহিলার ক্ষীণ কণ্ঠ শোনা গেল। ভিতরে নিয়ে আয়। আমি জানতাম, আমার মন যেন বলছিল সাধু বাবা আবার এখানে আসবে। আমার সঙ্গে যে তার দেখা হলো না, কত কিছু যে বলার বাকি রয়ে গেছে। দরজা খুলে রাধা ভিতরে ঢুকল। তারপর তারানাথ এবং তারপর আমরা দুজন গিয়ে ঢুকলাম ঘরটায়। আধো অন্ধকার ঘরটা বেশ বড়। তার একপাশে একটা বড়সড় খাটের মধ্যে বিছানা করা। সেখানে চাদরের নিচে শুয়ে রয়েছে এক মহিলা। এক ঝলক দেখে বেশ বয়স্ক বলেই মনে হলো। অন্তত 50-55 বা তার একটু বেশি বয়স হবে, কিন্তু তারপরে শুনেছিলাম তার বয়স 50-এর কম। কিন্তু শরীর অসুস্থ হওয়ার কারণে তার চেহারা এমন হয়ে গেছে, যেই কারণে তাকে বয়স্ক বললে ভুল হবে। সকালের সেই সাধু বাবা আপনার সঙ্গে দেখা করতে এসেছে। আপনার সঙ্গে কি যেন কথা বলতে চায় উনি। আমরা এগিয়ে গেলাম ঘরের এক পাশে। সেখানে কাঠের চেয়ার রাখা ছিল। একটা চেয়ার টেনে নিয়ে তারানাথ তাতে বসলো। সে আমাদের দিকে তাকিয়ে বসার জন্য ইশারা করতেই আমরা খাটের এক পাশে বসলাম। দুর্গাবতী বেরিয়ে গেল। এরপর সেই মহিলা বলে উঠল, সকালে যখন আমার ছেলে এসে বলল একজন সাধু বাবা এসেছিল, তার গায়ে লাল কাপড়, সে নাকি ওর বাবার কথা বলছিল, তখনই আমার কেমন যেন সন্দেহ হলো। তারপরে আপনি যখন বলেছিলেন ওর বাবার সঙ্গে আপনার দেখা হয়েছিল ওই মণিকর্ণিকা ঘাটে, আর তারপরে ওর বাবার এক বিপদের সময় আপনি এখানে এসেছিলেন, তখনই আমি সব বুঝতে পারলাম। আপনি যদি আরো আগে আসতেন, এই বছর 5 আগে আসতেন, তাহলে হয়তো আর কিছু হতো না। 5 বছর আগে রাম শর্মা মারা গেছে, সে খবরটা আমি লক্ষণের কাছ থেকে শুনলাম। কিন্তু ওই সময় আসলে কি হয়েছিল? কি হয়েছিল তা আমি নিজেও বুঝতে পারিনি। তবে আপনি যখন এখানে এসে সেই বিপদ থেকে আমাদের রক্ষা করেছিলেন, তেমনি কোনো একটা বিপদ হয়েছিল। আমার তো মনে হয় সে আবার ফিরে এসেছে। আমার মনে হয় সে এখনো এই বাড়িতেই আছে। আজ সকালে যখন এখানে আসি, এই বাড়ির ছোট মেয়ে সে আমার মুখের দিকে তাকিয়েছিল। তাকে দেখে আমি চমকে উঠেছিলাম। আমি তার চোখের মনি দেখতে পাইনি একটা মুহূর্তের জন্য। ভেবেছিলাম কথাটা মনে হয় বৃদ্ধা মহিলার মুখে একটা চমকানোর ভাব ফুটবে, কিন্তু এমন কিছু হলো না। সে বলল, আজকে যে বাড়ির ভিতরে ঢুকে আপনি দেখেছেন, আমি অনেক আগে সেটা বুঝতে পেরেছিলাম। কিন্তু লক্ষণও তো তার বাবার মতোই বড্ড জেদি। সে কিছুতেই বাইরের কাউকে এসব নিয়ে কোনো কথা বলবে না, তাতে নাকি তার অনেক সমস্যা হবে। রাম শর্মা তো এমনই ছিল। তাকে যে কথায় কথায় জিজ্ঞেস করে কিভাবে তার বিপদের কথা বার করতে হয়েছিল আমার, সে আমিই জানি। কিন্তু আমার মনে হচ্ছে এই বিপদ এখানে শেষ হবে না, এখন বিপদ বাড়বে। আমি এই বাড়িতে এসেছি এখন। তারানাথের কথা শেষ হওয়ার আগেই নিচের দিক থেকে মেয়েলি গলায় একটা আর্তচিৎকার শোনা গেল। তারপরেই আমি আর কিশোরী কিছু বুঝতে না পেরে দৌড়ে গেলাম বাইরের দিকে। মনে হলো শব্দটা এসেছে নিচের থেকে, তাই তাড়াতাড়ি সিঁড়ির দিকে এগোতেই দেখতে পেলাম একদম নিচের দিকে মেঝের উপরে পড়ে রয়েছে দুর্গাবতী। তার কপালের এক পাশটা কেটে রক্ত বেরোচ্ছে, আর ঠিক তার থেকে একটু দূরেই দাঁড়িয়ে রয়েছে একটি বাচ্চা মেয়ে। তার বয়স 5 বা 6 বছরের বেশি হবে না। আমরা এগোতে যাচ্ছিলাম, তারানাথ পেছন থেকে বলে উঠল, খবরদার, খবরদার, সামনে যাবে না। তারানাথের গম্ভীর গলার আওয়াজ শুনেই হয়তো মেয়েটি একবার মুখ তুলে তাকালো আমাদের দিকে।
তার চোখের দৃষ্টি কি ভীষণ উজ্জ্বল, কিন্তু মুখটা থমথমে, যেন পাথরের মতো কঠিন। সে বারান্দার থেকে একপাশে চলে গেল। তারানাথ তারপর নিচে নেমে এলো। দেখা দেখি আমরাও নেমে এলাম। দেখলাম রাধার নিঃশ্বাস পড়ছে। বোধহয় মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। দুর্গাবতীর যখন জ্ঞান ফিরল ততক্ষণে আমরা নিচে এসে পড়েছি। সেই বাচ্চা ছেলেটা অর্থাৎ ভবানীকে দিয়ে আবার খবর পাঠানো হয়েছিল দোকানে। লক্ষণ চলে এলো, তার সঙ্গে একজন ডাক্তার। আমরা তখন বাইরে বসে আছি, তারানাথ বসে রয়েছে। লক্ষণ তার স্ত্রীকে নিয়ে ওপরে দোতলায় চলে গেছে। ডাক্তার তাকে দেখে নেমে এলো। ডাক্তার লক্ষণের সাথে কিছু কথা বলছিল, তা আমরা শুনলাম। তবে ডাক্তার চলে যেতেই লক্ষণ আমাদের কাছে এসে বলল, দুর্গাবতীর অবস্থা খুব একটা সুবিধার নয়। এখানে ঠিক কি হয়েছিল বলুন তো? আমরা উপরের ঘরে ছিলুম, তেমন কিছু দেখতে পাইনি। আমরা কথা বলেছিলুম তোমার মেয়ের সঙ্গে। হঠাৎ চিৎকার শুনে বাইরে বেরিয়ে এসে দেখি সিঁড়ির নিচে পড়ে আছে রাধা, আর তার পাশে একটু দূরে দাঁড়িয়ে রয়েছে শ্যামা। শ্যামার কথাটা বলেই তারানাথ তাকালো একদৃষ্টে বারান্দার নির্দিষ্ট একটি দিকে। বারান্দার একটা মোটা থামের কাছে দাঁড়িয়ে রয়েছে শ্যামা। সে একদৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। বড় অদ্ভুত এই মেয়েটা, কোনো কথা বলে না, দূর থেকে চুপ করে তাকিয়ে তাকিয়ে দেখে। এ বাড়ির পরিবেশের মধ্যে তাকে এমনভাবে দেখতে বড় অদ্ভুত লাগছিল। লক্ষণ দুহাতে একবার মুখটা মুছে নিল, তাকে ভীষণ অসহায় লাগছে। সে একটু চুপ থেকে বলল, ওইদিকে অনেক কাজ আছে। আমার এক পরিচিত খবর পাঠিয়েছে আমায় সেখানে কয়েকটা দিন থাকতে হবে। আপনারা আজই চলে আসুন, বুঝলেন? বুঝতেই পারছেন, বাড়ি ফাঁকা রেখে এমনভাবে আমি শান্তিতে বাইরে থাকতে পারবো না। মেয়েটাও কেমন যেন করছে। আমি আপনাকে সব কথা বলবো সাধু বাবা, আপনি আপনি আজই চলে আসুন। এত কিছুর পরে আর কি করা যায়? কিন্তু মেয়েটার মধ্যে কোনো একটা সমস্যা আছে তা বুঝতে পারছি না। অতএব ফিরতে ফিরতে তারানাথকে বললাম, ব্যাপারটা একটু বলুন তো। রাম শর্মাকে আপনি কোনো একটা ব্যাপারে সাহায্য করেছিলেন, সেটা কি ব্যাপারে? রাম শর্মার পিছনে পড়েছিল এক অশরীরী আত্মা। জীবন একেবারে অতিষ্ঠ করে তুলেছিল, কিন্তু রাম শর্মা মুখ খুলে কখনো সে বিষয়ে কাউকে বলেনি। আর আমি সেটা বুঝতে পেরেছিলাম তাকে দেখে। এখানে এসে আমি নিজেই রাম শর্মার সঙ্গে আলাপ করি এবং তারপর তার কাছ থেকে কথায় কথায় সমস্ত কথা বার করেছিলাম। সেই অশরীরী আস্তানা গেড়েছিল এই বাড়িতে। আর তারপর এই বাড়িতে এসে রাম শর্মার সঙ্গে কয়েকটা দিন থেকে সেই অশুভ প্রেতকে বাড়ি থেকে আমি উৎখাত করেছিলাম। সে আর এক গল্প, সে না হয় অন্য সময় তোমাদের বলবো। কিন্তু আমার মনে হয়েছিল এখান থেকে ফিরে যাওয়ার পরে সে প্রেত আবার ফিরে আসবে। তা আমি তো রাম শর্মাকে কিছু প্রক্রিয়া বলে দিয়েছিলুম, তাতেই হয়তো এতগুলো বছর সে তাকে আটকে রাখতে পেরেছিল। তাহলে আবার সে ফিরে এলো কি করে? আচ্ছা, এই লক্ষণের ছোট মেয়েটির বয়স কত বলে মনে হয় তোমাদের? 5-6 বছর হবে, তার বেশি হবে না। লক্ষণ কি বলল? তার বাবা আজ থেকে কত বছর আগে মারা গেছে? 5 বছর আগে? তার মানে আপনি বলতে চাইছেন এই মেয়েটির জন্মের পরপরই তার মানে রাম শর্মা মারা গেছে? তোমাদের তো আগেই বলেছিলুম, দেহতত্ত্ব, আত্মাতত্ত্ব এই সমস্ত ব্যাপার বড্ড জটিল। তোমরা এত সহজে তা অনুধাবন করতে পারবে না। তবে শুধু এইটুকু মনে রেখো যে রাম শর্মার মৃত্যুর সঙ্গে সঙ্গে শ্যামার বড় জটিল একটা সম্পর্ক আছে। তবে সেই সম্পর্ক কিন্তু শ্যামার ইচ্ছাকৃত নয়, সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আর ওই বাড়িতে এখনো এমন কোনো শক্তি বাস করে যে শক্তি ভালো নয়। তোমরা এই বাড়িতে কিছু অনুভব করনি? যখন আমরা দোতলায় ওই পার্বতীর ঘরে ঢুকলাম তখন একটা গন্ধ পেয়েছিলে? হ্যাঁ, গন্ধ পেয়েছিলাম তো।
ধুনোর গন্ধ মনে হয়। ঘরে তো ধুনোর ধোয়া দিয়েছিল। ধুনো দেওয়া হলে অন্তত দিনের বেলায় ধুনোর ধোঁয়া দিয়ে রাখলে কারোর ঘরের ভিতর অশুভ শক্তি কোনো প্রবেশ করতে পারবে না। আর বাড়িটা দেখেছিলে, কেমন একটা অদ্ভুত আবহাওয়া বাড়ির চারদিকে। এতক্ষণ পর তারানাথের কথায় সত্যি মনে পড়ল, ভিতরে ঢোকার পর থেকেই বাড়িটা কেমন অদ্ভুত বলে মনে হয়েছিল। বাইরে বেরিয়ে আসার পর যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। কিশোরী বলল, সব জেনে শুনে ওখানে থাকতে যাবেন? মানে যদি কোনো বিপদ হয় তাহলে? বিপদ কিছুই হবে না, কারণ ওই আত্মার আমাদের উপর কোনো রাগ নেই। সে আমাদের কোনো ক্ষতি করতেই চেষ্টা করবে না। তার প্রধান লক্ষ্য ছিল রাম, আর তারপরে তার লক্ষ্য এখন পার্বতী। তারপর আশা করি লক্ষ্মণ, রাধা এবং সবার শেষে ভবানী। তার লক্ষ্য এই পরিবারের ওপর। আমাদের সে কোনো ক্ষতি করতে চাইবে না। সিঁড়ি দিয়ে ওঠার সময় অন্ধকারের মধ্যে আমি তাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলুম, বুঝলে? আমরা হাঁটতে হাঁটতে ততক্ষণে ঘাটের কাছাকাছি এসে পড়েছিলাম। তখন মন্দিরে ঘণ্টার শব্দ ভেসে আসছে। তার মাঝে তারানাথের বলা কথাগুলো ঠিক সেই সময়ে মনে পড়ল। তারানাথের হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে অন্ধকারের দিকে তাকিয়ে থাকা, এইসব কিছু মনে পড়তেই গোটা শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। বুঝতে পারলাম তারানাথ তান্ত্রিক এমন কিছু খুঁজে বার করতে পেরেছে সেই বাড়িতে, যার সঙ্গে জড়িয়ে রয়েছে অদ্ভুত কিছু রহস্য। আমরা সেদিন লক্ষণ শর্মার বাড়িতে গেলাম বটে, তবে দুপুরে নয়। কাছাকাছি একটা হোটেলে দুপুরের খাবার খেয়ে তারপর গঙ্গার ঘাটে এসে 88টা ঘাটের মধ্যে 3টে ঘাট ভালো করে ঘুরে বেড়ালাম। দশাশ্বমেধ ও সিন্ধিয়া ঘাটের আশপাশটা ভালো করে ঘুরে দেখলাম। এক জায়গায় সাধুরা তামাক সেবন করছে। তাদের তামাকের ধোঁয়ায় চারপাশে একখানা ধোঁয়ার আস্তরণের মতো হয়েছে। তবে মন্দিরের পেছনের দিকে রাস্তাটা যেখানে নেমে গেছে মন্দিরের থেকে, ঠিক সেই জায়গায় কয়েকজন সন্ন্যাসী রয়েছেন। তারানাথ এগিয়ে গেলেন তাদের দিকে। তারানাথের পরনে লাল কাপড়। তারানাথকে দেখলাম একবারে এগিয়ে গেল ওদের দিকে, কথা বলল ওদের সঙ্গে, তারপর ফিরে এলো। কিশোরী বলল, ঠাকুরমশাই তামাক সেবন করতে গিয়েছিলেন নাকি? দীর্ঘদিনের অভ্যাস, তাতে আর এতক্ষণ তামাক সেবন না করলে যে ভালো লাগবে না সেটাই তো স্বাভাবিক, তাই না? তবে লক্ষণকে বলে রাতের দিকে তার বাড়িতে তামাক সেবনের ব্যবস্থাটা করা যেতে পারে, তাতে তাদের আপত্তি হবে না। এখন ওই বাড়িতে ফিরে যাওয়াটা প্রয়োজন, বুঝলে? তবে সন্ধ্যের সময়ই কিন্তু আমি ওই বাড়িতে ফিরতে চাইছি। কেন বলুন তো? দুপুরেই তো আমরা সেখানে যেতে পারতাম। তাহলে সমস্ত জায়গা ঘুরে নিয়ে সন্ধ্যাবেলায় কেন? আমরা তো কাল সকালেও ঘাটে আসতে পারতাম। তারানাথ যেন নিজের মনেই কথাটা বলছে, এমনভাবেই বিড়বিড় করে বলল, সবচেয়ে অশুভ সময় হলো অন্ধকার। সন্ধে নামার পর ওই বাড়িতে গেলে তার উপস্থিতি খুব ভালোভাবে বুঝতে পারা যাবে। লক্ষণের ছোট মেয়ে শ্যামা আমার থেকে দূরে দূরে থাকছিল, এমনকি তোমাদের থেকেও। এর কারণ কি? আমরা মন্দিরের আশেপাশে সব ঘুরে তারপরে ওই বাড়িতে গেছি সেই জন্য, নাকি অন্য কিছু? আমি নিজের চোখে দেখেছি থামের আড়াল থেকে আমার দিকে সে তাকিয়েছিল। সকালে যখন দেখা করতে এসেছিলুম আমি দেখেছি তার চোখে মনি ছিল না। আমি নিজের চোখে দেখেছি সব। এই ছোট মেয়েটার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? কথাগুলো নিজের মনে বিড়বিড় করে বললেও আমরা বুঝতে পারলাম ব্যাপারটা জটিল হয়ে উঠছে। রাম শর্মার মৃত্যু, তারপর পার্বতী নামের এই মহিলার শারীরিক অসুস্থতা, আর এদিকে বাচ্চা মেয়েটার কেমন যেন অদ্ভুত ব্যবহার।
সবকিছু মিলিয়ে আমাদের বেনারস ঘুরতে আসা আবার মাথায় উঠবে না তো? তারপর নিজের মনকে প্রবোধ দিয়ে বললাম, ঠিকই বলেছেন, এই সময়টা ঘুরে নি, তারপরে না হয় দেখা যাবে। সন্ধ্যার দিকে গেলাম লক্ষণ শর্মার বাড়িতে। বাড়ির দরজা দিয়ে ভেতরে ঢোকার আগে তারানাথ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। আমি আর কিশোরী অবাক হয়ে তাকে দেখছিলাম। কিশোরী আস্তে আস্তে আমাকে বলল, ঠাকুর মশাই বোধহয় কিছু অনুমান করতে পারছেন, তার জন্য এমনভাবে দাঁড়িয়ে রয়েছেন মনে হয়। কথাটা হলো, ওই ছোট্ট মেয়েটির উপরে কার এমন নজর পড়েছে বলো তো? আর ওই দুর্গাবতী মানে লক্ষণ শর্মার স্ত্রী যখন মেঝেতে পড়েছিল তখন কিন্তু মেয়েটা ওইখানেই ছিল। তারপরে কেমন অদ্ভুতভাবে চলে গেল দেখেছিলে? দরজায় টোকা দিতে যাব এমন সময় তারানাথ আমাদের থামতে বলল। দরজার সামনেটায় দাঁড়িয়ে স্থির চোখে তাকিয়ে রইল দরজার দিকে। এমনভাবে সে তাকিয়েছিল যেন দরজার ওপারে কেউ একটা দাঁড়িয়ে আছে আর সে দেখতে পাচ্ছে। আমাদের ভীষণ অদ্ভুত লাগছিল, কিছু বলতেও পারছিলাম না। একটু পরে তারানাথ নিজেই দরজায় টোকা দিল। কয়েকবার টোকা দেওয়ার পর ভিতর থেকে দরজা খুলে দিল লক্ষণ শর্মা। আমি তো ভাবলাম আপনি আর আসবেন না। ওই যার আসার কথা ছিল সে আজ আসতে পারলো না, কাল আসবে। আমি তাই তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে এসেছিলাম। এখন রাধার জ্ঞান ফিরেছে, আগের থেকে ভালো আছে। কিন্তু মেয়েটা আমার ঘরের মধ্যে বসে রয়েছে চুপচাপ। সন্ধে হলেই রোজ এমন করে। বিপদটা কিন্তু তোমাদের কারণ নয়। প্রথমেই বিপদে আছে তোমার মা। তার ঘরের মধ্যে আমি এমন কিছু লক্ষ্য করেছি যাতে আজ রাতেই তার বিপদ হতে পারে। তারানাথের কথায় লক্ষণ শর্মার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। আমরা তাড়াতাড়ি ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। তারানাথ কিন্তু এমনভাবে হাঁটতে লাগলো যেন চারপাশে সে কিছু একটা দেখার চেষ্টা করছে। যখন আমরা উপরে উঠে পার্বতী শর্মার ঘরের কাছে এলাম তখন দেখলাম সে আগের মতোই বিছানায় শুয়ে আছে। আমাদের দেখে মুখে হাসি এনে বলল, সাধু বাবা, বড্ড তাড়াতাড়ি চলে এলেন। আজ রাতে কি এখানেই থাকবেন? তাহলে তাহলে মনে ভরসা পাবো। এবার তারানাথ আমাদের সেখান থেকে বার করে দিল। দরজা বন্ধ করে অনেকক্ষণ ধরে সেই মহিলার সঙ্গে কি যেন কথা বলল, আমরা বুঝতে পারলাম না। পাশের একটা ঘরে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে, সেখানেই আমরা গেলাম। ওখানে লক্ষণ শর্মার স্ত্রী এসে আমাদের বলল, কি যে হয়েছিল দুপুরবেলা, হঠাৎ করে একটা কালো ছায়ার মতো কি যেন দেখে ভয় পেয়ে গেছিলাম। আপনাদের তখন এমন অবস্থায় ফিরলাম, কিছু মনে করবেন না দয়া করে। না না, তাতে আপত্তি নেই, কিন্তু ব্যাপারটা হলো আপনি ভয় পেলেন কি দেখে, তাও আবার এমন দুপুরবেলা? আমাদের বাড়িতে মাঝে মাঝেই এমন অনেক কিছু দেখা যায়। কি দেখা যায় তা ভালো করে বলতে পারি না। বাবার মৃত্যুর আগে বাবাও এমন দেখতে পেত, আর এই কদিন ধরে মা মাঝে মাঝে দেখতে পায়। কিন্তু বাবার চেয়ে মা শক্ত, তাই কোনো কিছু আমাদের খুলে বলে না। নিজে নিজেই যেন মনে মনে নিজের মৃত্যুর জন্য তৈরি হচ্ছে। ঠাকুর মশাই আছেন যখন, কোনো একটা ব্যবস্থা তিনি ঠিক করতে পারবেন বলেই আমার মনে হয়। আপনারা চিন্তা করবেন না। বেশ কিছুক্ষণ পর তারানাথ ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। আমরা একটু পরে সেই ঘরে গিয়েছিলাম। লক্ষণ শর্মা সঙ্গে সঙ্গেই সেই ঘরে গিয়েছিল। ভেবেছিলাম হয়তো তারানাথ কথা বলবে কিছুক্ষণ পর, কিন্তু তারানাথ কোনো কথা বলল না। একটু পরেই আমরা সেই ঘরে ঢুকে পড়লাম। ঘরের দেওয়ালে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন রাত 8টা বাজে। রাতে খাবার আমাদের ঘরেই দেওয়া হয়েছিল, রুটি আর তার সঙ্গে একটা তরকারি আর লাড্ডু। খাওয়া দাওয়া শেষ করে তারানাথ বলল, তোমরা শোনো, ঘরেই থাকো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। তোমরা কিন্তু চট করে কোথাও বেরিয়ে পড়ো না। বাইরে কোনো বিপদ হতে পারে বলে আপনার মনে হচ্ছে নাকি?
বিপদ হতে পারে না? বিপদ আমাদের আশেপাশেই আছে, দেখতে চাও? তারানাথের মুখের কথাটা শুনে আর তার মুখের রহস্যময় হাসি দেখে আমরা কেমন যেন চমকে উঠলাম। তবুও কিশোরী আর আমি সম্মতি জানাতেই তারানাথ আমাদের নিয়ে আস্তে আস্তে দোতলার বারান্দায় একটা থামের আড়ালে গিয়ে দাঁড়ালো। প্রথমে অন্ধকারে ভালো করে কিছু দেখা যায় না, আর তারপরে দেখতে পেলাম বাড়ির ভিতর বারান্দার দিকে অন্ধকারের মধ্যে যেন একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। আঙুল দিয়ে সেটা দেখালো তারানাথ, আর আমরা তাকিয়ে দেখলাম কালো লম্বা ছায়াটা বাড়ির একতলার একটা থাম বেয়ে যেন উপরের দিকে উঠে আসার চেষ্টা করতে করতে হঠাৎ আমাদের দেখতে পেয়ে থমকে দাঁড়িয়ে পড়েছে। ওটা কি? কিশোরীর গলায় যেন ভয় মিশে রয়েছে। আমি কিছু বলতে পারলাম না। তারানাথ বলল, ওইটাই হলো সেই প্রেত যাকে অনেক বছর আগে এই বাড়িতে এসে আমি একবার আটকে ছিলুম। কিন্তু এতটা সময়ের মধ্যে সে যে এত শক্তিশালী হয়ে পড়েছে সেটা আমি বুঝিনি। মেয়েটির সঙ্গে চেষ্টা করেও একবারও দেখা করা গেল না, ঘরের দরজাই খুলল না। অথচ অবাক কাণ্ড দেখো, ওইটুকু বাচ্চা মেয়ে ঘরের দরজা সে কিভাবে বন্ধ করবে? ঘরে গিয়েই আমরা বসি। আপনি তো বললেন বিপদ রাতের দিকে হতে পারে, তখন না হয়। আসলে সেই কালো ছায়াটাকে দেখার পর কেমন যেন অদ্ভুত লাগছিল। সেটাকে ভয়ে বলা যায় কিনা জানি না, তবে ভীষণ অদ্ভুত লাগছিল। আমরা ঘরের ভিতর চলে গেলাম। কতক্ষণ ঘরের ভিতর বিছানায় বসে বসে সময় কেটে গেছে তা মনে নেই। একসময় পাশের ঘর থেকে একটা চিৎকার শুনতে পেলাম। পার্বতীর গলা না? গলাটা শোনার সঙ্গে সঙ্গে তারানাথ ঘর থেকে প্রায় ছুটে বেরিয়ে গেল। আমরা দুজনেও বেরিয়ে এলাম। তারপরে দেখতে পেলাম পাশের ঘরের দরজা খোলা। চিৎকারটা লক্ষণ আর তার স্ত্রীও শুনতে পেয়েছিল। সিঁড়ি থেকে পায়ের শব্দ শোনা গেল। আমাকে আমাকে নিয়ে গেলে নিয়ে যা, আমার জন্যই তো এসেছিস, কিন্তু কিন্তু আমার পরিবারটাকে ছেড়ে দে, ছেড়ে দে আমার পরিবারটাকে। তোদের গোটা পরিবারটার সবাইকে নিয়ে যাব, একটা কেউ ছাড়ব না, একটা কেউ না। কিন্তু কিন্তু ওটা তো শ্যামা। শ্যামা ওর ঠাকুরমার গায়ের উপর উঠছে কেন? অবাক হয়ে তাকিয়ে দেখলাম ওইটুকু বাচ্চা মেয়েটা পার্বতীর গায়ের উপরে উঠে বসেছে। দুটো পা শরীরের দুপাশে, আর একটা হাত দিয়ে চেপে ধরে রয়েছে পার্বতীর গলাটা। পার্বতীর গলা থেকে ভালোভাবে শব্দ বের হচ্ছে না। সেই অবস্থাতেই আমরা ঘরের ভেতর ঢুকে আলো জ্বালাতে গেলাম, কিন্তু আলো জ্বলল না। ঠাকুরমশাই, কিছু একটা করুন। লক্ষণ তারানাথকে সাধু বাবা বলে সম্বোধন করে, কিন্তু এখন ভয়ের চোটে সে তারানাথকে ঠাকুর মশাই বলে সম্বোধন করছে। কিন্তু তারানাথ চুপ করে দাঁড়িয়ে আছে। কি যে হচ্ছে বুঝতে পারছি না। আমি তারানাথকে বললাম, আপনি কিছু একটা করুন ঠাকুর মশাই, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? সঠিক সময় এখনো আসেনি। আমরা তিনজনে চুপ করে দাঁড়িয়ে আছি। পিছন থেকে দুর্গাবতী মুখে আঁচল চাপা দিয়ে কাঁদছে। এমন সময় আমাদের দিকে ঘুরে তাকালো শ্যামা। তাকিয়ে দেখি তার চোখের মনি নেই, সাদা ফ্যাকাশে চোখ দুটো শুধু রয়েছে। মুখটা অদ্ভুতভাবে হাঁ করা। বাচ্চা মেয়ের মুখের হা যে এত বড় হতে পারে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আর ঠিক সেই সময় তারানাথ ছুটে গেল পার্বতীর বিছানার পাশটায়। তার হাতে কি যেন একটা রয়েছে, সেটা দিয়ে শ্যামার কপালের মাঝখানে একটা প্রচণ্ড বাড়ি দিতেই সে ছিটকে পড়ে গেল বিছানা থেকে। 5-6 বছরের একটা বাচ্চা মেয়ে মাটিতে এভাবে ছিটকে পড়ে সঙ্গে সঙ্গে আবার উঠে দাঁড়ালো। বাঘের মতো প্রচণ্ড ঝাঁপ দিয়ে লাফিয়ে এলো তারানাথকে লক্ষ্য করে।
কিন্তু তারানাথ সঙ্গে সঙ্গে একপাশে সরে গেছিল। ঘরের দরজাটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। আমি আর কিশোরী ঘরের ভিতরের দিকে ঢুকে দাঁড়িয়েছিলাম, তাই আমরা ভিতরেই রয়ে গেলাম। দরজাটা বন্ধ হয়ে গেল কেন? সর্বনাশ! ওটা ওটা আমাদের দিকে আসছে। প্রচণ্ড ভয়ে যেন আমাদের গোটা শরীরে ছড়িয়ে পড়ল এক মুহূর্তের মধ্যে। সত্যি সত্যি শ্যামা হামাগুড়ি দেওয়ার মতো করে 4 হাত পায়ে আমাদের দিকেই এগিয়ে আসছে। তার মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে। ঘরটা অন্ধকার, আমরা ঠিকভাবে কিছু দেখতে পাচ্ছি না, তবুও বুঝতে পারছি একটা অদ্ভুত অন্ধকারে আমাদের চারপাশটা ভরে গেছে। তারানাথ চিৎকার করে বলে উঠল, দরজার কাছ থেকে সরে যাও, সরে যাও দরজার কাছ থেকে, আমার দিকে চলে এসো। বিছানার ওপর পার্বতী হাউমাউ করে কেঁদে উঠল। বোধহয় কিছু একটা আমাদের দিকে ছুটে এসেছে। পায়ের কাছে তার হাত পড়েছে, বুঝতে পারলাম। প্রচণ্ড ঠান্ডা লোহার মতো শক্ত একটা হাত এসে পড়েছে। সঙ্গে সঙ্গে একটা হ্যাচকা টানে কিশোরী আমায় সরিয়ে দিল। সে আমাকে নিয়ে গিয়ে পড়ল দরজার কাছে। ঠিক সেই সময়ে ঘরের আলোটা একবার দপদপ করে হালকা জ্বলে উঠেই আবার নিভে গেল। কিন্তু ওই এক মুহূর্তের মধ্যে যা দেখেছি তাই আমাদের জন্য যথেষ্ট ছিল। দরজা বেয়ে শ্যামা টিকটিকির মতো উপরের দিকে উঠতে শুরু করেছে। বিছানার ওপর পার্বতী হেলান দিয়ে উঠে বসেছে। তারানাথ একটা হাত সামনের দিকে বাড়িয়ে রেখে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়ছে। তার গোটা শরীর এই এক মুহূর্তের মধ্যে যেন ঘামে ভিজে গেছে। ওখান থেকে সরে আসো, সরে এসো ওখান থেকে। কিশোরীর কথা শেষ হতে না হতেই একপাশে সরতেই সত্যি সত্যি মাথার উপর দিয়ে সেই ভারী দরজাটা যেন হুড়মুড় করে ভেঙে পড়ল। আর একটু হলেই সেটা আমার গায়ে পড়ত। কিশোরী চিৎকার করে উঠল, ওই দেখুন ঠাকুরমশাই, বাচ্চা মেয়েটার মুখ থেকে অত অত বড় লম্বা জিভ বেরিয়ে এলো কি করে? তোমরা ভুল করছো, ওটা শ্যামা নয়, ওটা শ্যামার মতো দেখতে অন্য কেউ। লক্ষণ, লক্ষণ, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি নিচের ঘরে গিয়ে দেখো শ্যামা ঘরে আছে কিনা। এই কথাটাই বলার বাকি ছিল। শ্যামার শরীরটা আস্তে আস্তে বড় হয়ে এলো, কালো একটা লম্বা ছায়ার মতো। তখন আমাদের মাথার ওপর ঠিক দড়ির মতো ঝুলছে শ্যামা, আর তার মাথার চুলগুলো নেমে এসেছে নিচের দিকে। বিভৎস দাঁতের সারি, মুখের ভেতর থেকে লাল লম্বা জিভটা বেরিয়ে আসছে মাঝে মাঝে। পার্বতী ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলল। এবার ঘরের ভিতর আমরা 3 জন এখন এই বিভীষিকাকে প্রত্যক্ষ করছি। সাধু বাবা, শ্যামার ঘরের দরজা বন্ধ, সেখানে আমার ছোট ছেলে ভবানীকে রেখে এসেছি। তোমরা দুজন নিচে যাও, ভবানীকে রাখো তোমার সঙ্গে, শ্যামাকেও সঙ্গে রাখো। আমি দেখছি কি করা যায় ব্যাপারে। ছাদ বেয়ে সেই ছায়াটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বিছানার উপর এলিয়ে পড়ে থাকা পার্বতীর দিকে। তারানাথ এইবার তাকে উদ্দেশ্য করে বলল, আজ থেকে 30 বছর আগে আমি তোমাকে আটকে রেখেছিলাম, আজকে আবার আটকাবো। যদি আগে জানতাম তাহলে রাম শর্মাকে তোর হাতে আমি এমনভাবে মরতে দিতাম না। আপনি কিচ্ছু করতে পারবেন না। প্রথমে পার্বতীকে মারব, তারপর লক্ষণ, রাধা আর ছেলেটা। এটা তো আমার। একটা অদ্ভুত হাসিতে ঘরের ভিতরটা ভরে উঠেছে। এমন বিভৎস হাসি আমি এর আগে শুনিনি। দরজার কাছে দাঁড়িয়ে যাকে বলে নিরুপায় হয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছি। আরও একবার যদি ছায়ামূর্তিটা আমাদের দিকে এগিয়ে আসে তাহলে যে কি হবে। সঙ্গে সঙ্গে মনে পড়ল এখানে আসার আগে 3টে হলুদ সুতো তারানাথ কোথা থেকে ব্যবস্থা করেছিল। সেই সুতোগুলো আমাদের হাতে বেঁধে দিয়েছিল সে। কথাটা মনে পড়তেই বললাম, ও বোধহয় আমাদের স্পর্শ করতে পারবে না, তার জন্য কি দরজা ভেঙে আমাদের মারার চেষ্টা করেছিল? দরজাটা পুরোপুরি কিন্তু ভাঙেনি, একটা পাল্লা ভেঙে পড়েছিল। বাইরে লক্ষণ আর দুর্গাপতিকে দেখতে পেয়েছিলাম, এখন ওরা নেই। ঠিক তখনই নিচ থেকে রাধার কান্নার শব্দ শোনা গেল। কি করব বুঝতে পারছি না। তোমরা নিচে চলে যাও,
তাড়াতাড়ি চলে যাও, আমি এদিকটা দেখছি। তোমরা এখানে থাকলে ওর সুবিধা হবে। ভাঙা দরজা দিয়ে লাফিয়ে আমি আর কিশোরী বাইরে বেরিয়ে এলাম। এরপর ছুটতে লাগলাম লক্ষণের ঘরের দিকে। দরজার সামনে যেতেই দেখি লক্ষণ দাঁড়িয়ে আছে বারান্দার কাছে, আর কোলের ওপর এলিয়ে পড়ে রয়েছে শ্যামা। আর দুর্গাবতী ভবানীর এলিয়ে পড়া শরীরটাকে কোনো রকমে চেপে ধরে ডুকরে ডুকরে কাঁদছে। কি যে করবো কিছুই বুঝতে পারছি না। দরজা খুলতেই দেখি দুজন এমনভাবে এলিয়ে পড়ে রয়েছে। আমার প্রচন্ড ভয় করছে। লক্ষণ শর্মা প্রচণ্ড ভেঙে পড়েছে বুঝতে পারছিলাম। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তার কোলে থাকা শ্যামার নাকের কাছে হাত পাততেই বুঝতে পারলাম নিঃশ্বাস পড়ছে, কিন্তু খুব আস্তে। কিন্তু এইসব হলো কি করে? মানে ওই কালো ছায়া আসলে কে? এ হলো আমাদের পরিবারের এক অভিশাপ। আপনারা আসুন, ঘরে গিয়ে বসি। আসলে বাইরে দাঁড়িয়ে থাকতে আর সাহস পাচ্ছি না। সবাই মিলে ঘরে গিয়ে বসলাম। তারানাথের উপরে ভরসা আছে, সে নিশ্চয়ই কিছু একটা করতে পারবে। ভিতরের দিকে দরজা বন্ধ করে বিছানার উপরে শ্যামা আর ভবানীকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। দুর্গাবতী তাদের পাশেই বসে রইল। লক্ষণ আমাদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলতে লাগলো, যাকে আপনারা উপরে দেখলেন সে আমার বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী। বাবার প্রথম পক্ষের যে স্ত্রী ছিল তার নাম মাধবী। বাবার সঙ্গে তার বিয়েটা হয়েছিল অনেক ছোটবেলায়। বাবার বয়স তখন ওই 15 কি 16 হবে। 4 বছরের মাথায় বাবার সেই স্ত্রী মারা যায়। বাবা বলেছিল যে সে নাকি একটু পাগল ছিল, কিন্তু বাবা সেটা জানতো না। অদ্ভুত কিছু কাজ করতো সে। মাঝে মাঝে অন্ধকারে ঘুরে বেড়াতো। অনেকে বলতো ওর ওপর কারুর খারাপ নজর আছে। এই বাড়ির দোতলা থেকে ওই বারান্দা থেকে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করেছিল। তার মৃত্যুর 2 বছরের মাথায় বাবার বাবা মা তাকে আবার বিয়ে দিয়ে দেয়। তারপরেই এই বাড়িতে আসে আমার মা, এবং তারপরে সেখান থেকে আমাদের পরিবার। কিন্তু তাহলে আপনার বাবার সেই প্রথম স্ত্রী আবার ফিরে এলো কেন? তার মৃত্যুর পর অনেকেই বলেছিল সে নাকি কালো জাদুর চর্চা করত। আমাদের এই বেনারস হলো শুভ শক্তির জায়গা। এখানে এমন কাজ সে ভালোভাবে করতে পারছিল না। মাঝে মাঝে সে তার বাপের বাড়িতে ফিরে যেত। যেভাবেই হোক সে আত্মহত্যা করার পর তার আত্মাটা কিন্তু এই বাড়িতেই থেকে যায়। প্রথমে তেমন কিছুই হতো না, কিন্তু আমি যত বড় হই একটু একটু করে বুঝতে পারতাম আমার মা বাবা আর আমার ওপর কোনো এক অতৃপ্ত আত্মার নজর রয়েছে। মাঝে মাঝে নানান কারণে ভয় পেতাম, কিংবা কোথাও কিছু নেই, হঠাৎ কেউ আমাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এখানেই এক সাধুর সঙ্গে কথা বলে তাবিজ তৈরি করে দিয়েছিল আমার বাবা। সেই তাবিজ আমাদের হাতেই থাকতো। এইভাবে ভালোভাবেই চলছিল। কিন্তু আমার যখন 5 বছর বয়স, তখন বাড়িতে হঠাৎ করে নানান রকম উপদ্রব শুরু হয়। সেই সময়ে সাধু বাবার সঙ্গে আমার দেখা হয়েছিল। তখন আমি অনেক ছোট। এরপর কি কি হয়েছিল আমার ভালো করে মনে নেই, তবে সেই সময় সাধু বাবা আমাকে, আমাদের সবাইকে ওই আত্মার হাত থেকে বাঁচিয়েছিলেন। সে তো অনেক আগের কথা, আজ থেকে প্রায় 30 বছর কিংবা ওই রকম হবে। তাহলে 5 বছর আগে আবার আপনার বাবার মৃত্যুটা হলো কি করে? আমার মেয়েটা তখন পেটে। আমি মাঝে মাঝে বুঝতে পারতাম রাতের বেলা কেউ আমার ঘরে আসে, এমন কেউ যাকে দেখা যায় না। অনেকে বলেছিল আমার মেয়েটা ভালো হবে না। মেয়েটা প্রথম থেকে এরকম কথা বলতে চায় না, কারোর সঙ্গে মেলামেশাও করতে চায় না। আর আমার মেয়েটার জন্মের পরেই বাবা এমনভাবে মারা যায়। বাবা মারা গিয়েছিল অদ্ভুতভাবে। তার শরীর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, আর 3 দিনের মাথায় সে মারা যায়। কেউ কিচ্ছু করার সুযোগটি পায়নি। তার মানে সেই অতৃপ্ত আত্মা কোনোভাবে আপনাদের মেয়ের মাধ্যমে ফিরে এসেছে। কিন্তু মেয়ের মাধ্যমে কেন? কারণ আমার মেয়ে যখন জন্মেছিল সেদিন ছিল অমাবস্যা।
সব থেকে খারাপ তিথিতেও জন্মেছিল। অনেকেই বলেছিল তাকে মেরে ফেলার কথা, কিন্তু কিন্তু নিজের মেয়েকে তো কি করে এই কাজ করতে পারি বলুন তো? সাধু বাবা আজ সন্ধেবেলা বলেছে আমার মেয়ের কোনো দোষ নেই, আমার মেয়ের শরীরকে ব্যবহার করে সেই এইসব কাজ করছে। আমার মেয়ের জীবনী শক্তিকে কাজে লাগিয়েছে সে। আসলে আমার মেয়ের জন্মের সময় ওই অতৃপ্ত আত্মার কোনো একটা অংশ তার সঙ্গে জড়িয়ে গেছে। এমন সময় আমাদের চোখের সামনে বিছানার উপরে শ্যামার শরীরটা ছটফট করতে লাগলো। সে বিড়বিড় করে কিছু বলছে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। ভালো করে শোনার চেষ্টা করতে করতে দুর্গাবতী বলল, শ্যামা কথা বলে না, খুব কম কথা বলে। যখন বলে তখন অদ্ভুত সব কথা বলে, এমন বিড়বিড় করে মাঝে মাঝে রাতের বেলা ঘুমের মধ্যে। কিশোরী একটু সামনের দিকে এগিয়ে গেল। শ্যামার মুখের কাছে তার মাথাটা কিছুটা নামিয়ে নিয়ে শোনার চেষ্টা করছে। এমন সময় শ্যামা চোখ খুলল, আর আমরা অবাক হয়ে দেখলাম তার চোখের মণি নেই। উপর থেকে তারানাথের গলা শুনতে পেলাম, খবরদার, ও কিন্তু শ্যামাকে নিয়ে পালাবার চেষ্টা করবে। সঙ্গে সঙ্গে শ্যামার প্রচণ্ড ধাক্কায় কিশোরী ছিটকে গেল ঘরের দরজার দিকে। ভাগ্যিস দরজা বন্ধ ছিল। শ্যামা ঝাঁপিয়ে উঠে একটা লাফ দিয়ে দরজার কাছে গিয়ে পড়ল। আমি আর লক্ষণ ছুটে গেলাম সামনের দিকে। লক্ষণ দরজাটা দুহাতে আগলে ধরে বলল, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মেয়েকে। কেন আমাদের ছেড়ে দিচ্ছ না? কেন বারবার আমাদের বিপদে ফেলার চেষ্টা করছো? তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। এমন সময় শ্যামার গলা থেকে বেরিয়ে এলো সেই বীভৎস কণ্ঠটা, যেটা আমরা উপরে শুনতে পেয়েছিলাম। আমায় আটকে ফেলেছে, আমায় আটকে ফেলেছে। আজকেও পারলাম না, আজকেও পারলাম না। তো আমি আবার আসবো, আবার আসবো। আবার শ্যামা প্রচণ্ডভাবে আমাকে আর লক্ষণকে সরিয়ে বাইরে বেরোবার চেষ্টা করছে, কিন্তু আমি দুহাতে তাকে শক্ত করে ধরে রয়েছি। তার গায়ে যেন প্রচণ্ড জোর, যে কোনো মুহূর্তে আমায় ছিটকে ফেলে দেবে যেন সে। আমি চিৎকার করে বললাম, কিশোরী, তাড়াতাড়ি এসো। তিনজন মিলে শ্যামাকে ধরে দুর্গাবতীর সাহায্যে একটা দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলা হলো। সেই অবস্থাতেও সে চিৎকার করছে। একটু পরেই তারানাথ নিচে নেমে এলো। দুর্গাবতীকে তাড়াতাড়ি উপরে চলে যেতে বলল, আর ঘরে এসে ঢুকে শ্যামার দিকে তাকাতেই শ্যামাও তার দিকে তাকালো। তার চোখে সেই মণিহীন দৃষ্টি। সে তারানাথকে বলল, এই বাড়িতে আমি কাউকে ভালো থাকতে দেব না। আমার মধ্যে হয়েছে, এই পরিবারের কাউকে ছাড়বো না। তুমি মরেছ তোমার নিজের জন্য। তুমি যে সমস্ত কালো জাদুর চর্চা করতে, তার জন্যই তোমার এমন অবস্থা হয়েছে। আর তাই বলে তুমি তোমার নিজের আত্মাকে এমনভাবে এখানে আটকে রেখে ওদের ক্ষতি করবে? রাম শর্মার ক্ষতি তুমিই করেছ, বাকি আর কারোর ক্ষতি করো না। এবার চলে যাও। যাবো না। ক্ষমতার কাছে তোর ক্ষমতা কিচ্ছু নয়। অমাবস্যা, সামনের অমাবস্যা এলে আমি পার্বতীকে নিয়ে যাবই। তারপর বাকি সবাইকে নিয়ে যাব। তারানাথ এগিয়ে এলো। তার মুখটা কেমন যেন লালচে হয়ে গেছে, গোটা শরীরে বিন্দু বিন্দু ঘা। সে অবস্থাতেই সে এগিয়ে এলো শ্যামার দিকে। দড়িতে বাঁধা অবস্থাতেও শ্যামা এমনভাবে ছটফট করছে যেন যে কোনো মুহূর্তে সে দড়ি ছিঁড়ে বেরিয়ে যাবে। তার কপালের ঠিক মাঝখানে ডান হাতের বুড়ো আঙুলটা রেখে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়তে লাগলো। এমনভাবে ছটফট করতে লাগলো যেন তার গোটা শরীরে কেউ কাঁটা ফুটিয়ে দিচ্ছে। আমার মেয়েটাকে বাঁচান সাধু বাবা। নিষ্পাপ মেয়েকে এমনভাবে শেষ হয়ে যাবে তা আমি চোখের সামনে দেখতে পারবো না। শ্যামা ছটফট করতে করতে একসময় ক্লান্ত হয়ে গেল। তার মুখটা হা হয়ে যেতেই তার মুখের ভিতর থেকে বেরিয়ে এলো একদলা কালো ধোঁয়া। তারানাথ সঙ্গে সঙ্গে বলল, তোমরা সরে যাও, সরে যাও এখান থেকে। আমরা সরে যেতেই সেই কালো ধোঁয়াটা পাক খেতে খেতে দরজার কাছে চলে গেল। তারপর দরজা দিয়ে বাইরের দিকে বেরিয়ে গেল। শ্যামা এবার শান্ত নিস্তেজ হয়ে পড়েছে।
আমরা শ্যামাকে আর ভবানীকে তুলে নিলাম। তারপর ভয়ে কাঠ হয়ে যাওয়া লক্ষণকে কোনো রকমে নিয়ে উপরে পার্বতীর ঘরে গিয়ে দেখি পার্বতীর জ্ঞান ফিরেছে। দুর্গাবতী তার বিছানার কাছে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই যাত্রায় তো বাঁচিয়ে নিলে সাধু বাবা, কিন্তু কিন্তু এর পরে কি হবে? তুমি তো আগেই বুঝতে পেরেছিলে যে আজ রাতে তোমার মৃত্যু হতে চলেছিল, তাহলে কাউকে কিছু বললে না কেন? ও আমায় বলেছিল আজ রাতেই আমায় নিয়ে যাবে। আমি কাউকে বলিনি, শুধু শুধু ওরা ভয় পেত। তাছাড়া এইসব কথা বাইরের কাউকে বলা হতো কিনা জানি না। লক্ষণ তো তার বাবার মতোই, বাইরের কাউকে কখনো কোনো কথা বলতে চায় না। আপনি এসেছিলেন বলেই তো এবার বেঁচে গেলাম, কিন্তু কিন্তু ও আবার আসবে। ও আবার যাতে না আসে তার ব্যবস্থা আমি কাল সকালে করব। এই বাড়িতে একটা পুজো করাতে হবে, আর তারপর তোমাদের 4 জনের জন্য একটা তাবিজ তৈরি করতে হবে। শ্যামার জন্য তৈরি করতে হবে একটা অন্য তাবিজ, নইলে শ্যামার শরীরকে আশ্রয় করে তার জীবনী শক্তি শুষে নিয়ে ও বারবার ফিরে আসতে চাইবে। কিন্তু এইসব কি করে হলো সাধু বাবা? জন্মের সময় আমার মেয়ের মধ্যে প্রবেশ করলো কি করে? অনেক অশুভ আত্মা, যারা কালো বিদ্যা জানে, তারা মৃত্যুর পরেও নিজেদের আত্মাকে বাঁচিয়ে রাখতে পারে। কোনো প্রতিহিংসার কারণে মাধবীও হয়তো তেমনটাই করেছিল, আর সেই কারণেই সে আত্মহত্যা করে। সে বুঝতে পেরেছিল যে রাম শর্মার সঙ্গে তার সম্পর্ক কোনো দিনই ভালো হবে না, কিন্তু রামের জীবন সে অতিষ্ঠ করতে চেয়েছিল। আর তাই অমাবস্যার যে রাতে শ্যামার জন্ম হয়, সেই রাতে অশুভ শক্তির ক্ষমতা থাকে বেশি। তাই সে কোনোভাবে কোনো তান্ত্রিক কিংবা কোনো অশুভ শক্তির সাহায্যে তার নিজের অংশকে শ্যামার শরীরে প্রবেশ করিয়ে দিয়েছিল, যাতে তার মধ্যে থেকে সে একটু একটু করে জন্ম নিতে পারে। তার জন্যেই শ্যামা জন্ম থেকে এমন। কিন্তু শ্যামার এতে কোনো দোষ নেই। যখন কাল মেঝেতে তুমি পড়ে গিয়েছিলে, তখন ঠিক কি হয়েছিল বলো তো? আমি সিঁড়িতে উঠছিলাম, হঠাৎ মনে হলো আমার পিছে কেউ এসে দাঁড়িয়েছে। পিছনের দিকে ঘুরতেই মনে হলো একটা কালো মতো ছায়া উপরের দিকে উঠে গেল। ঠিক তখনই দেখতে পেলাম দরজার কাছে এসে দাঁড়িয়েছে শ্যামা। আমি পিছনে ঘুরে শ্যামাকে কিছু বলতে যাব, তার আগেই কে যেন আমাকে ধাক্কা দিল, আর সঙ্গে সঙ্গে আমি সিঁড়ি থেকে নিচে পড়ে গেলাম। তোমরা সবাই মনে করেছো যে শ্যামাই আসলে সব কিছু করেছে, কিন্তু না, শ্যামা কিছুই করেনি। শ্যামা অমাবস্যার দিন জন্মেছে বলে সে অশুভ শক্তির আধার হতে পারবে। তোমরা যদি কোনোভাবে তাকে হত্যা করতে, তাহলে তার আত্মাকেও সে কাজে লাগাতো। তাই শ্যামার মাধ্যমে সে এই কাজ করেছে। অথচ ভবানী কিন্তু তার আগে তোমাদের পরিবারে এসেছে। সে চাইলে তাকেও ব্যবহার করতে পারত, কিন্তু পারেনি, কারণ ভবানীর জন্ম কোনো অশুভ লগ্নে হয়নি। তাই ভবানীকে সেইভাবে আধার বানানো সম্ভব নয়। আমাদের কোনো বিপদ হবে না তো সাধু বাবা? এখন কিছুদিন সে ফিরে আসবে না। বিশেষ করে শ্যামাকে সব সময় চোখে চোখে রাখলে এবং রক্ষা করলে সে আর আসবে না। অন্ধকারের মধ্যে কিন্তু শ্যামাকে কখনো একা রাখা যাবে না। কাল সকালে সেই পুজো করে যদি তারানাথের কথা শেষ হতে না হতেই হঠাৎ বাইরে থেকে
সেই হাসির শব্দটা আবার শোনা গেল। আমরা উঠতে যাচ্ছিলাম, তারানাথ বারণ করল। সে একা বাইরে বেরিয়ে গেল। দোতলার বারান্দার কাছে দাঁড়িয়ে তারানাথ বাড়ির ভিতর বারান্দার দিকে তাকিয়ে কি যেন দেখছে। আমরা দুজন আস্তে আস্তে গিয়ে দাঁড়ালাম তার পাশে। এরপর যা দেখতে পেলাম তাতে বুকের ভিতর রক্ত পর্যন্ত হিম হয়ে উঠেছে। কাপা কাপা গলায় কিশোরী বলল, উঠোনের মাঝখানে ওই মেয়েটি কে ঠাকুরমশাই? এই হলো মাধবী। তোমাদের বলেছি না, মৃত্যুর পরেও আত্মা ধ্বংস হয় না, আত্মা থাকে। মুক্তি না পাওয়া পর্যন্ত সে এইখানেই থাকে। এই মাধবীকে দেখে তা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। ছায়ামূর্তিটা মুখ তুলে আমাদের দিকে তাকালো। একটা মেয়ে, তার বয়সও বেশি নয়, 15 বছর হবে বড় জোর। একটা কথা ভেবে অবাক হয়ে গেলাম, এই বয়সে সে কালো জাদুর চর্চা করেছে। রাম শর্মা আমাকে জানিয়েছিল আসলে মাধবীর বাবা কালো জাদুর চর্চা করত। ছোট থেকে সে মাধবীকেও সেই দিকে নিয়ে গেছে। কালো জাদুর কোনো প্রক্রিয়া কাজে লাগিয়েই সে মাধবীর মধ্যে এই শক্তিগুলো এনেছিল, কিন্তু সেই শক্তিকে সে ভালোভাবে রাখতে পারেনি, নিজেই নিজের ক্ষতি করে ফেলে। আর এখন তার জন্যেই এমনটা হচ্ছে। আচ্ছা, একটা কথা বলুন তো, আমরা যখন আপনাকে কোথাও যাওয়ার কথা বলেছিলাম, আপনি নিজেই বেনারসের কথা বলেছিলেন, তাহলে কি আপনি কিছু বুঝতে পেরেছিলেন? তারানাথ আমাদের দিকে তাকিয়ে হাসল। সামনে দেখলাম বাইরের উঠোনে চাঁদের আলো পড়েছে। সেই চাঁদের আলোয় ভিতর বারান্দার মাঝে দাঁড়িয়ে থাকা সেই মূর্তিটা আসলে তারানাথের দিকেই তাকিয়ে আছে বলে মনে হলো। তারপরে ধীরে ধীরে আমাদের চোখের সামনে সে হাওয়ায় মিলিয়ে গেল। যুক্তিবাদী কিশোরী পর্যন্ত অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না, চুপ করে রইল। আজ রাতে আর কিছু হবে না, চলো বাকি রাতটা না হয় ঘুমিয়েই কাটাই। ভাগ্যিস ঠিক সময় আমরা এসেছিলুম, না হলে আজ রাতে রাম শর্মা স্ত্রীকে আমরা বাঁচাতে পারতাম না। তার গলাটা দেখেছ? না, কেন? গলায় কি ছিল? সে রাতে আর কিছু হলো না। পরদিন লক্ষণ বাড়িতেই রইল। পুজোর সমস্ত উপকরণ জোগাড় করে দিতেই বাড়ির ঠিক মাঝখানে, যেখানে সেই রাতে মাধবী দাঁড়িয়েছিল, তার থেকে একটু সামনে, অর্থাৎ যেখানে দোতলা থেকে ঝাঁপিয়ে পড়েছিল মাধবী, সেইখানে একটা যজ্ঞকুণ্ড তৈরি করা হলো। প্রায় দুপুর পর্যন্ত পুজো চলল। তারপরে তারানাথ 4টে তাবিজ তৈরি করল। তারপর তাবিজগুলো 4 জনের হাতে পরিয়ে দিয়ে আরও একটা তাবিজ শ্যামার হাতে পরিয়ে দিল। শ্যামার চোখ তখন স্বাভাবিক, আগের দিনের মতো মনিহীন নয়। তোর মধ্যে অনেক কিছু আছে মা, তোকে অনেক বড় হতে হবে, তাহলে দেখবি আর কোনো চিন্তা থাকবে না। তোর মধ্যে যা আছে তা ভালোভাবে কাজে লাগাতে পারলে এই পরিবারকে তুই নিজের হাতেই রক্ষে করতে পারবি। আবার 1 বছর পরে অমাবস্যার দিন, কৌশিকী অমাবস্যাতে, তোদের পরিবারে কিন্তু আবার বিপদ আসবে। তখন আমরা কি করব সাধু বাবা? সে তোমরা আমার ওপর সবকিছু ছেড়ে দাও। এই তাবিজ কিন্তু কখনোই খুলবে না। নিজের হাতে কখনো কোনো মৃতদেহ স্পর্শ করবে না, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। এবার আমরা এখান থেকে চলে যাব। বেনারসে ওদের নিয়ে এসেছি কিছুদিন ঘোরাবার জন্য, ওদের সঙ্গে থাকাটাও তো প্রয়োজন। চিন্তা নেই, এখান থেকে যাওয়ার আগে আমি আরেকবার দেখা করে যাব। চলে আসার আগে উপরে পার্বতীর ঘরে গেলাম। তার মুখে হাসি। গলার দিকে তাকিয়ে দেখলাম গলায় বাচ্চাদের হাতের 10টা আঙুলের দাগ। এই দাগটার কথাই তারানাথ বলেছিল। আমি জানতাম আপনি আসবেন, কিন্তু আপনি খবর পেলেন কি করে?
মধুসুন্দরী দেবীর আশীর্বাদে যে ক্ষমতা পেয়েছিলুম সে ক্ষমতা অনেকটাই চলে গেছে, কিন্তু এখনো কিছু ক্ষমতা আমার কাছে আছে, তা অতি সামান্য। তাদেরই হয়তো খবরটা পেয়েছিলাম। এবার তোমরা ভালো থাকবে, চিন্তা নেই। তবে হ্যাঁ, অন্ধকার থেকে সাবধান। আর কোনো কথা হলো না, আমরা বেরিয়ে এলাম। প্রথমে কিশোরী বলল, আপনি কিন্তু বললেন না ঠাকুরমশাই, এর জন্যই বেনারসে এসেছিলেন। আগে থেকেই তার মানে জানতেন যে এই পরিবারের ওপর বিপদ ঘনিয়ে এসেছে। সব প্রশ্নের উত্তর জানতে নেই, বুঝলে। চলো, বেনারসে 68খানা ঘাট আছে। অন্তত বেশ কদিন লাগবে এই সব কটা ঘাট ঘুরে দেখতে। সেগুলো দেখে তারপরেই ফিরবো। আমরা এখানে থেকেই তো সব কিছু দেখতে পারতাম, তাহলে আপনি এখান থেকে চলে এলেন কেন? আবার কি কিছু হতে পারে এখানে? আমাদের উপরে ওই অশরীরী আত্মার আক্রোশ থাকবে অনেক বেশি। বাড়ির আশপাশে সে ঘুরে বেড়াবে। বাড়ি বন্ধন আমি করেছি, ওদের হাতে তাবিজও আছে। তবু আমরা থাকলে ওদের সমস্যাটা এখন বেশিই হবে, তাই চলে যাওয়াটাই ভালো। ঘাটের দিকে আবার একটা আস্তানা জোগাড় করতে হবে, তারপরে সেখান থেকে গোটা জায়গাটা দেখে রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। মনে মনে বললাম, সত্যি তারানাথের এই গল্পগুলো মিথ্যে হতে পারে না। আর চোখের সামনে যা দেখলাম তারপরে তো আরোই হতে পারে না। সেই ছায়াটাকে আর একবার মনে পড়ে গেল, আর শ্যামার সে বিভৎস মুখটা। ভাগ্যিস কারোর কোনো ক্ষতি হয়নি। যদি শ্যামাকে আমরা আটকাতে না পারতাম তাহলে যে কি হতো। একটা ঠান্ডা বাতাস এসে ধাক্কা দিল আমাদের গায়ে। আমরা এগিয়ে গেলাম, কিন্তু তারানাথ থমকে দাঁড়ালো। তারপর তাকালো একটা বাড়ির দিকে। বাড়িটা পুরনো ভাঙাচোরা। সেই বাড়ির গায়ে খুব বেশি জানলা দরজা পর্যন্ত নেই। হঠাৎ যেন মনে হলো সেই বাড়ির উপরের দিকের একটা ভাঙা জানলার কাছে দাঁড়িয়ে ভিতর থেকে কে যেন আমাদের দেখছিল। এইমাত্র সেখান থেকে সরে গেল। কি হলো ঠাকুরমশাই, এভাবে থমকে দাঁড়িয়ে পড়লেন কেন? তারানাথ একবার আমার দিকে তাকালো, আবার জানলার দিকে, তারপর সামনের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। মনে হলো যেন কিছু একটা সে আমাদের কাছ থেকে এড়িয়ে গেল। তার ইচ্ছের বিরুদ্ধে সে জানাতে না চাইলেও আমরা জানতে পারবো। এত ক্ষমতা আমাদের এখনো হয়নি। যাই হোক, বেনারসটা এবার ঘুরে দেখা দরকার। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে ছিলাম আমি শুভ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছে অভিক, অভিযান, তৃষা, রাহুল, খুশি। তাহলে আজকের মতো এইটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটি রোমাঞ্চকর গল্পে। ততদিন শুনতে থাকুন ভৌতিক ঠেক।